আর কথা বললো না। ওকে, তাহলে এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক সুমনা, সুমনা সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক এই অধ্যায়ের আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করা আর শিশিরাঙ্ক নির্ণয়। ওটা শিখলে মানে শেষ। প্রত্যেকটা অধ্যায়ে কি থাকে? একটা করে কি থাকে? প্রত্যেকটা অধ্যায়ে কি থাকে সোনা? তোমারটা হয়নি, ভালো হয়নি এই জন্য। প্রত্যেকটা অধ্যায়ে কি থাকে? হচ্ছে না রে, প্রাণ ভোমরা থাকে। ভোমরা কথাটা না করলে হবে? দেখা তো একটা করে প্রাণ ভোমরা। তাহলে এই অধ্যায়ের প্রাণ ভোমরা হলো নিশি আপেক্ষিক আর্দ্রতা এবং শিশিরাঙ্ক। কথা বলো না, কথা বলো না, কথা বলো না। তোমাকে মারি ফেলি নাকি? আর্দ্রতা, আর্দ্রতার ইংরেজি কি রে? হ্যাঁ, আর্দ্রতার ইংরেজি হলো হিউমিডিটি নাকি? আর্দ্রতার ইংরেজি হিউমিডিটি। এই তোরা এরা তো ভাল লাগে না মা। কি রে এলা কোথায় রে এলা? আর্দ্রতাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো পরম আর্দ্রতা, আরেকটা হলো আপেক্ষিক আর্দ্রতা। উপস্থিত কথা বল না, তোরা এত কথা বলো রে। বায়ুতে দেখে, বায়ুতে উপস্থিত, বায়ুতে উপস্থিত একক আয়তনে জলীয় বাষ্পের পরিমাণকে কথা বাদ দাও। হ্যাঁ, আর্দ্রতা আসল উচ্চারণ আর্দ্রতা, আর্দ্রতা নয়, আসল উচ্চারণ হচ্ছে আর্দ্রতা। হ্যাঁ, দেখে বায়ুতে উপস্থিত এই জিনিসটা আমাদের চেনা চেনা একটা জিনিস। দেখো, বায়ুতে উপস্থিত একক আয়তনে জলীয় বাষ্পের পরিমাণকে বলা হয়, পরিমাণকে পরম আর্দ্রতা বলে। আচ্ছা বলো তো, একক আয়তনে কোনো কিছু থাকলে সেটাকে আমরা কি বলি? একক আয়তনের পরিমাণ কি বলি? এটাকে আমরা ঘনত্ব বলি, তাই না? একক আয়তনে ভরকে বলি আমরা কি? ঘনত্ব। তার মানে এই যে ঘনত্ব, বায়ুর ঘনত্বই হলো আসলে পরম আর্দ্রতা। আমি ওদের ডিটেলস করাচ্ছি না, জাস্ট যা লাগবে শুধু ততটুকুনি করাচ্ছি। আমি ডিটেলস তো করানোর সুযোগ নাই এখন। পরম আর্দ্রতা এটা গেল, এবারে আসলো শোনো, এটা দেখাও। পরম আর্দ্রতা আমাদের এটা আলোচ্য বিষয় নয়, শুধু সংজ্ঞা, এটা নিয়ে কোনো কাজ নাই। এবার আপেক্ষিক আর্দ্রতা, এটাই আমাদের আসল কাজ। রিলেটিভ হিউমিড জানার তোমাদের অনেক কিছু আছে, বুঝলে? রিলেটিভ হিউমিডিটি
বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পে বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভর এবং বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভর এবং তাপমাত্রায় সর্বোচ্চ ধারণক্ষম জলীয় বাষ্পের ভরের অনুপাতকে আপেক্ষিক আর্দ্রতা বলে। শুধু সর্বোচ্চ ধারণক্ষম জলীয় বাষ্পের ভরের অনুপাতকে আপেক্ষিক আর্দ্রতা বলা হয়। মনে প্রাণে বোঝা লাগবে একবারে, মনে প্রাণে না বুঝলে সৃজনশীল এখানে প্যাচ আছে কিন্তু ওই প্যাচগুলো বুঝবে না। সংজ্ঞায় কি বলা হচ্ছে সংজ্ঞাটা ভালো করে বোঝা লাগবে অন্তর দিয়ে। সর্বোচ্চ ধারণক্ষম সর্বোচ্চ কতখানি নিতে পারে? পরম আর্দ্রতা মানে বায়ুর ঘনত্ব, আসলে ওটাই বায়ুর ঘনত্ব। ওকে, দেখো সংখ্যাটা একবার মনে মনে ফিল করার চেষ্টা করো। বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভর, বায়ুতে কতটুকুন ভর আছে সেই ভর, আর ওই একই তাপমাত্রায় সর্বোচ্চ ধারণক্ষম জলীয় বাষ্পের ভরের অনুপাতকেই বলা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। যতখানি আছে বর্তমানে কতখানি আছে ও কতখানি নিতে পারবে। মনে করো যে এটা হলো মিস্টার অবুল সাহেব, নাকি এটা হলো মিস্টার অবুল। মনে করো নাও মিস্টার অবুল, এখন পেটটা বড় হয়েছে কারণ কি জানো, ও পেটের মধ্যে অনেক কিছু রাখে, ও খায় বেশি। বলো ও কতখানি খাবার খেতে পারে জানো? ও মনে করো খাবার খেতে পারে 100 কেজি, ওর পেটের জায়গা ধরে 100 কেজি জায়গা ধরে, নাকি 100 কেজি জায়গা ধরবে ওর পেটে কিন্তু সর্বোচ্চ। আচ্ছা 100 কেজি জায়গা ধরলে কি ওকে 100 কেজি খাবার মানুষ দিবে? সবসময় কি ও খায়? সবসময় তো খায় না 100 কেজি, নাকি? এই ঘরের মধ্যে কতখানি ধান ধরবে? ধরে নিলাম 500 কেজি ধান ধরবে। তো বলো তো 500 কেজি ধান কি সবসময় রাখবে? থাকে সবসময়? থাকে না। তাহলে এই 100 কেজিটা কি? ওর সর্বোচ্চ ধারণ ক্ষমতা, নাকি? কিন্তু এখন ওর পেটের মধ্যে আমি দিচ্ছি কত জানো? খাবার দিচ্ছি, ভাত দিচ্ছি হলো কতখানি? 50 কেজি, নাকি? তাহলে বলো তাহলে ওর আপেক্ষিক আর্দ্রতা কত? তাহলে মানে বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভর মানে উপস্থিত যতটুকু আছে, কতটুকু আছে? 50 কেজি। ও সর্বোচ্চ কতখানি ধারণ করতে পারে? 100 কেজি। তাহলে এটার অনুপাতই হলো আপেক্ষিক আর্দ্রতা। মানে এই মুহূর্তে এখানে কতখানি আছে মনে করলাম, এই জায়গাটার মধ্যে বায়ুতে জলীয় বাষ্প আছে মনে করো 5 কেজি, নাকি? 5 কেজি আছে, তার মানে এই নয় এটা 5 কেজির বেশি থাকতে পারে না, এর ক্ষমতা তো আরো হয়তো বেশি আছে থাকার, নাকি? তো ধরে নিলাম এখানে 5 কেজি, আর এখানে থাকতে পারে মনে করো 10 কেজি। 10 কেজি বায়ু বাতাসের মধ্যে জলীয় বাষ্প থাকতে পারে সর্বোচ্চ, আর আছে কত এখন? 5 কেজি। হিসাব করে দেখলাম, তাহলে বলো এখানকার আপেক্ষিক আর্দ্রতা কত? তাহলে আছে কত? 5 কেজি, নাকি? আর থাকতে পারে কত এই ঘরের মধ্যে সর্বোচ্চ?
10, যেহেতু শতকরা বের করি আমরা, গুনুন 100%, অ্যান্সার হলো 50%। কি তাহলে এই যে আপেক্ষিক আর্দ্রতা তুমি 50% পালে, 50% থেকে তুমি বুঝলেটা কি? মানে 50% থেকে বুঝলাম যে ও হলো ওর 100-র মধ্যে ওর পেট ভরা আছে হলো, মানে জলীয় বাষ্প ভরা আছে হলো ওই জায়গাটা 50% জলীয় বাষ্প ভরা আছে, আরও 50% জলীয় বাষ্প এখানে প্রবেশ করতে পারবে এখানে, বুঝতে পারলে? তাহলে কোনো একটা স্থানে জলীয় বাষ্পের পরিমাণ, মনে করো শীতকালে জলীয় বাষ্পের পরিমাণ তো কমে যায় না, আপেক্ষিক আর্দ্রতা কি হয়, আর্দ্রতা পরিমাণ কমে যায়, এই জন্য আমাদের চোখ মুখ ঠোঁট যা আছে সব কি হয়, কাটে যায়। শীতকালে কত নামে, মনে করো শীতকালে আপেক্ষিক আর্দ্রতা কত থাকতে হয় জানো, 40 থেকে 70-এর মধ্যে থাকতে হয়, তাহলে এটা মনে করো ভালো। তাহলে শীতকালে নিশ্চয়ই নামে আসছে কত, 20% নামে আসছে। তাহলে আপেক্ষিক আর্দ্রতা শীতকালে 20%, এটার অর্থ কি? এটার অর্থ হলো বর্তমানে আছে হলো, থাকতে পারবে হলো 100-র জায়গাতে আছে হলো 20, থাকা উচিত 100, সেখানে আছে বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ আছে হলো 20, আর ধারণ ক্ষমতা ছিল 100 কেজি, কিন্তু আছে হলো 20 কেজি। এই হলো ঘটনা। ওকে, এই যে দেখলে, দেখো সম্পৃক্ত বায়ু, তো এটা বোঝার জন্য তোমাদের একটু অন্য কিছু বোঝা লাগবে। মনে করো পাত্রে আমি পানি নিলাম, পানি ভর্তি করে নিলাম, পানি নেওয়ার পর লবণ দিলাম, দেখা যাবে, খুঁজে পাওয়া যাবে? যাবে না। আরো দিলাম, আরো দিলাম, বলো দিতে 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 মানে লাস্ট ফলাফলটা কি হবে? ওর ধারণ ক্ষমতা বেশি হলে ওই লবণটা আর গুলবে না, তুমি সারা জীবন এরকম করে কিছু একটা নিয়ে নাড়াচাড়া করো আর গুলবে না, দেখবি যে পাত্রের তলে লবণটা লবণই থাকবে। তার মানে প্রত্যেকটা পানির কিন্তু যে কোনো একটা যে দ্রব্যটা দিবে তুমি, ওই দ্রব্যটার কিন্তু একটা ধারণ ক্ষমতা আছে কিন্তু পানির, ওই ধারণ ক্ষমতার উপরে দিলে কিন্তু ওই পানিটা আর নিবে না, আর ওই দ্রব্যটাকে আর নিবে না কিন্তু। তাহলে একটা জিনিসের মধ্যে আরেকটা দ্রব্য, একটা তরলের মধ্যে আরেকটা দ্রব্য দিলাম, দিয়ে গুলতে গুলতে সর্বোচ্চ যতক্ষণ পর্যন্ত ও নিতে পারবে, জিনিসটাকে ওর সাথে মিক্সড করতে পারবে, ওই সর্বোচ্চ অবস্থাটাই হলো ওর সম্পৃক্ত অবস্থা, বুঝতে পারলে? তাহলে একটা বায়ু যতখানি জলীয় বাষ্প নিতে পারবে, ওই বায়ুর মধ্যে যদি অতটুকুন জলীয় বাষ্প থাকে, তার মানে বলো ওই বায়ুটা সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত? সোজা বাংলায় বলতে সম্পৃক্ত মানে পেট ভরা, আর অসম্পৃক্ত মানে পেট খালি, নাকি? মানে বাতাস এই মুহূর্তে জলীয় বাষ্প নিতে পারবে যতটুকুন, ততখানি আছে। তাহলে বলো ওই বাতাসটা সম্পৃক্ত বাতাস নাকি অসম্পৃক্ত বাতাস? ওটা হলো সম্পৃক্ত বাতাস, বুঝতে পারলে? তাহলে এটার মধ্যে তুমি লবণ দিলে, লবণ দিয়ে গুললে, গুলতে 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 একসময় দেখবে আর গুলবে না কিন্তু, বুঝতে পারলে? যখন দেখবে আর গুলতেছে না, তার মানে এই পানিটা এখন কি হয়ে আছে? সম্পৃক্ত হয়ে আছে। ওকে, সম্পৃক্ত হয়ে আছে, কিন্তু তাপ দাও, তুমি দেখতেছো আর গুলতেছে না, কিন্তু এরকম হতে হতে দেখবে ওই তলানি হিসেবে জমে গেছে নিচে, তো তলে একটু তাপ দিবে, তাপ দেওয়ার পর দেখবে ওটাও নাই, আবার গুলে চলে গেছে। কি বুঝলে এখান থেকে? তাপমাত্রা বাড়লে পরে কারণ পেটের আকারও বড় হয়, ধারণ ক্ষমতা বাড়ে, তাপমাত্রা বাড়লে ধারণ ক্ষমতা কি হয়? বেশি হয়, নাকি? তাহলে সম্পৃক্ত গেল, এটা হলো সম্পৃক্ত তলে, নাকি? সম্পৃক্ত বায়ুর সংজ্ঞাটা কি? নির্দিষ্ট তাপমাত্রায় বায়ু যে পরিমাণ নির্দিষ্ট তাপমাত্রায় বায়ু যে পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে, ঠিক সে পরিমাণ
জলীয় বাষ্প যদি বাতাসে উপস্থিত থাকে তবে ওই বায়ুকে সম্পৃক্ত বায়ু বলা হয়। সম্পৃক্ত বায়ু বলে। সৃজনশীলে দেখবে সব জায়গাতে সম্পৃক্ত কথাটা আছে, কিন্তু সম্পৃক্ত আর অসম্পৃক্ত। তো এটাকে আমি মনে রাখি এভাবে, সম্পৃক্ত মানে পেট ভরা, অসম্পৃক্ত মানে পেট খালি আছে। নির্দিষ্ট তাপমাত্রায় বায়ু জীবনী তাহলে সম্পৃক্তের সংজ্ঞাটা গেল এরকম। তাহলে অসম্পৃক্তের সংজ্ঞাটা কি হবে? তাহলে যে পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে ঠিক তার চাইতে যদি কম থাকে পরিমাণটা, ধারণ করতে পারে না নয়, সংজ্ঞা তো হলো না ওটা। হ্যাঁ, নির্দিষ্ট তাপমাত্রায় বায়ু যে পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে ঠিক সেই পরিমাণ জলীয় বাষ্প যদি ঠিক তার চেয়ে কম জলীয় বাষ্প, নাকি তাহলে যে পরিমাণ কোথায় লিখলাম রে, যে পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে তার চেয়ে কম পরিমাণ জলীয় বাষ্প, তার চেয়ে কম, ও যতখানি ধারণ করতে পারে তার চেয়ে কম যদি থাকে তাহলে ওই বায়ুকে বলা হয় অসম্পৃক্ত বায়ু। মানে ওর পেটটা হলো, পেটটা এখনো খালি আছে, ও কিন্তু আরো নিতে পারবে, কিন্তু সম্পৃক্ত হলে কিন্তু ও আর নিতে পারবে না। তাহলে কি হবে? মনে করো এই পাত্রের কথাটাই ভাবো, পাত্রটা ভর্তি হয়ে গেছে নাকি, তাহলে পাত্রটা কি হয়ে আছে? সম্পৃক্ত হয়ে আছে। এখন তুমি যদি আরো যদি এখানে বায়ু দাও, ওই বায়ুটা কি হবে? ওখানে নিতে পারবে? ও নিতে পারবে না। তাহলে ওই বায়ুটা কি হবে? বাতাসে থাকবে ওই বায়ুটা, কোথায় যাবে? মহাকাশে বিলীন হয়ে চলে যাবে। এই ঘরে যতখানি জলীয় বাষ্প ধারণ ক্ষমতা তার চেয়ে যদি বেশি জলীয় বাষ্প তুমি দেও এই ঘরের মধ্যে, তাহলে এই অতিরিক্ত জলীয় বাষ্পটা এটা ধারণ করার ক্ষমতা নাই, কি করবে? মনে কর পেটের ভিতর, পেটের যা ধারণ ক্ষমতা তার চেয়ে বেশি যদি খায় কি হবে? উগলে বের হবে না আবার? জলীয় বাষ্প তুমি দিচ্ছ এখানে ঘরের মধ্যে, এর যতখানি ধারণ ক্ষমতা তার চেয়ে বেশি দিচ্ছ, ওই বাকি জলীয় বাষ্পটা কি হবে? আই যা, ওটা কি মহাকাশে যাবে? পৃথিবীর অভিকর্ষ বল টানে চলে যাবে, ওটা শিশির হয়ে ওটার বাতাসে থাকবে না, শিশির হয়ে পানিতে রূপান্তরিত হয়। বাকিটা অতিরিক্ত সম্পৃক্ত হওয়ার পর আমাকে জানতে হবে তাহলে এই বাতাসটা কত পরিমাণ জলীয় বাষ্পে সম্পৃক্ত, নাকি জানা লাগবে আমার। জানার পর অতিরিক্ত যে জলীয় বাষ্পটা দিব ওটা কি হবে? শিশির হয়ে মাটিতে পড়ে যাবে। এই তার মানে এখান থেকে আমাদের একটা জিনিস জানা হয়ে গেল যে শিশিরাঙ্কটা কার উপর, শিশির আসলে কার উপর নির্ভর করে? শিশির আসলে তাপমাত্রার উপর নির্ভর করে না, শিশির হলো বাতাসের জলীয় বাষ্পের ধারণ ক্ষমতার উপর নির্ভর করে। বাতাসের জলীয় বাষ্প কতটুকু ধারণ করতে পারে আর কতটুকু আমি দিলাম আবার নতুন করে, নাকি ধারণ ক্ষমতার উপর। জলীয় বাষ্প বেশি হলে শিশিরাঙ্ক কি হবে? হ্যাঁ, সম্পৃক্ত মানে ওর পেটটা ভরা আছে, নাও এভাবে মাথায় রাখো। সম্পৃক্ত মানে যতখানি জলীয় বাষ্প, হ্যাঁ পুরোটা, হ্যাঁ ওকে। তো এখানে একটা ব্যাপার আছে, মনে করো যে এই পাত্রটা পানি মানে তোমরা ধরে নিও এটা জলীয় বাষ্প নাকি, আর পাত্রটাকে ধরে বুঝে নিও এটা হলো বাতাস, বাতাস ফাঁকা জায়গা। ওকে, দেখো পানি মনে করে এতটুকুন আছে, তাহলে এই পাত্রটা নিশ্চয়ই অসম্পৃক্ত অবস্থায় আছে, নাকি বলো? অসম্পৃক্ত অবস্থা মানে পেটটা খালি আছে। তাহলে এই পাত্রটাকে সম্পৃক্ত করবো আমি, আর পেটটাকে ভরাবো আমি, মানে আমি শিশির ফেলাবো সোজা কথায়। তাহলে কি উপায় অবলম্বন করা যেতে পারে? আমি চাচ্ছি শিশির ফেলাবো, তাহলে আগে আমার প্রধান কাজ কি? একে সম্পৃক্ত করা, নাকি পেটটাকে ভরানো, পেটটাকে ভরার পর আবার অতিরিক্ত দিব, নাকি?
তাহলে এই কাজটা করলে তো শিশির পড়বে নাকি? ওকে, তাহলে কি করবো, তার জন্য পানি আরো দিলাম, ভরলো, পানি আরো দিলাম, ভরলো নাকি, পানি আরো দিলাম, ভরলো, ভরার পর আরো যখন দিব বাকিটা কি হবে, উছলে নিচে পড়ে গেল, মানে এটাই হলো আমার শিশির নাকি? কিন্তু এই উপায়টা ফালতু উপায়, বুঝতে পারলে? এরকম পানি দিয়ে দিয়ে তুমি পানি কোথায় পাবে? তুমি পানির কি কারখানা খুলেছো নাকি? জলীয় বাষ্পের কারখানা খুলেছো নাকি? জলীয় বাষ্প কি তুমি বাড়ির বসে চুলা জাল দিয়ে জাল দিয়ে জাল দিয়ে জাল দিয়ে জলীয় বাষ্প বানাবে নাকি? পানি ঢাললে পানি মানে কি জলীয় বাষ্প না? তাহলে ওর পেটটা তুমি ভরাবে দিয়ে দিয়ে নাকি? এই উপায়ে ভরাটা এটা একটা ফালতু মার্কা কাজ। ভালো কাজ কি তাহলে? ভালো একটা কাজ হতে পারে তাহলে, মানে এই বালতিটার মনে করো পানি ধরতে পারে, পানি ধরে মনে করো যে এটাতে 20 লিটার নাকি বর্তমানে, আর পানি এখান থেকে এতটুকু আছে কতখানি, মনে করো 15 লিটার পানি আছে বালতির মধ্যে, 15 লিটার আছে, তাহলে ওর এখনো ফাঁকা আছে কতখানি, 5 লিটার ফাঁকা আছে নয়? তুমি কাজ করতে পারো। আমরা জানি যে কোনো বস্তুকে তাপ দিলে কি হয়, বড় হয়, তাপ দিলে পেট বড় হয়, পেট বড় হলে একই জিনিস, সেম জিনিস, তাপ দিলাম কি হলো, পেট বড় হয়ে গেল, তার মানে ওর পেট আর বেশি খালি হলো, তার মানে ওর অসম্পৃক্ততা বাড়ে গেল, শিশির পড়ার কোনো সম্ভাবনা তখন আর নাই। ও শিশির কি ফেলাবে, ও তো আর খাবে আরো বেশি করে, কারণ যখন আমি তাপ দিব, তাপ দেওয়ার ফলে কি হয়, তার ধারণ ক্ষমতা কি হয়? আচ্ছা এই 20টা কি ধারণ ক্ষমতা, 15টা কি আছে উপস্থিত নাকি? তাহলে এই 15/20 অনুপাতটাই হলো এই পাত্রের আপেক্ষিক আর্দ্রতা নাকি? ওকে গেল। তাহলে তাপ দিলে কি হয়, ধারণ ক্ষমতা বাড়ে, শিশির ফেলাবে? তাহলে উল্টাটা করলেই তো হবে। এই যে বুঝে গেছে, দেখছো, ঘটনা না করতেই বুঝে গেছে, আমি ঘটনা কিছু করিনি, কিন্তু ঘটনা কিচ্ছু বলিনি আমি। তাহলে দেখো, তুমি যদি এটাকে তাপ কমাও, তাপ কমালে বালিটা কি হয়ে যাবে, ছোট হয়। বালিটা মনে করো হলো কত জানো, 15 লিটারের বালতি। এখন এই বালতির পানি হতে পারে এখন 15 লিটার নাকি? 15 লিটার পানি ছিল কত আগে জানি, হতে পারে 15 লিটার। তাহলে 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 এখন এই এই বালতিটা কি হয়ে গেল, সম্পৃক্ত না অসম্পৃক্ত হয়ে গেল? তাপমাত্রা কমালে কি হয়, তার মানে সম্পৃক্ত হয়। তার মানে যে তাপমাত্রায় অসম্পৃক্ত বায়ু সম্পৃক্ত বায়ুতে পরিণত হয়, শিশির কখন পড়বে? 15 করলাম নাকি? 15 করার পর এখন যদি আর না তাপ দেই কি হবে, এবার মনে করো এবার বালতিটা কি হয়েছে জানো, এবারে বালতিটা তাপ দিয়ে আরো ঠান্ডা করছে, ঠান্ডা করলে ছোট হবে না? সরি, আচ্ছা ওই কি হলো নাকি, তাপ কমালাম নাকি? তাপ কমে বালতি কি ছোট হলো না, আগের মধ্যে থাকলো রে? ওকে, তাপমাত্রা আমি আরো কমালাম, তাহলে বালতিটার পেট আরো কমে যাবে, কমে যায়। এবারে আর ধারণ ক্ষমতা কত হয়েছে জানো, 13 লিটার হয়েছে। বলো এখন কি, এই বালতির মধ্যে পানি কতখানি আছে? 13 লিটার। আর টপ টপ করে পড়েছে কতখানি? এই 2 লিটার হলে শিশির, বুঝতে পারলে? তারপরে শিশির পড়া শুরু করেছে কত থেকে বলো? শিশির পড়া শুরু করলো কখন থেকে? 15 লিটার যখন হয়েছে। তাহলে তাপ কমাতে কমাতে একটা নির্দিষ্ট তাপমাত্রা আনিছি, আনার পর কি হয়েছে, পেটটা কি হয়ে গেছে, যখন ভর্তি হয়ে গেছে, সম্পৃক্ত। ওটাকে ভর্তি আমরা বলবো না, ওটাকে বলবো আমরা সম্পৃক্ত হয়ে গেছে নাকি, সম্পৃক্ত হয়ে গেছে। তাহলে ওই তাপমাত্রাটাই হলো শিশিরাঙ্ক, বুঝতে পারলে? তার সংজ্ঞাটা কিভাবে দিতে পারি? অসম্পৃক্ত বায়ু সম্পৃক্ত বায়ুতে পরিণত হয়, সে তাপমাত্রাকে বলা হয় শিশিরাঙ্ক। শিশিরাঙ্কের আরেকটা ফালতু সংজ্ঞা আছে, যে তাপমাত্রা শিশির পড়া শুরু করে সে তাপমাত্রাকে বলা হয় শিশিরাঙ্ক, বুঝতে পারলে? দূরে লিখে নিও। শিশিরাঙ্ক যে তাপমাত্রায় শিশির পড়তে শুরু করে। এরা যদি পরীক্ষা দেয় ভুলে যাও, এটা মারে দিও। কিন্তু সংজ্ঞা কিন্তু আসল সংজ্ঞা এটা, যে তাপমাত্রা শিশির পড়তে শুরু করে তাকে শিশিরাঙ্ক বলে। ভালো সংজ্ঞা, সংজ্ঞা লিখে দেয় লাগবে মাক, তাও লিখে দেই। যে তাপমাত্রায়
অসম্পৃক্ত যে তাপমাত্রা অসম্পৃক্ত বায়ু সম্পৃক্ত বায়ুতে পরিণত হয় তাকে শিশিরাঙ্ক বলে। ওকে, এখান থেকে একটা বিষয় তোমাদের ক্লিয়ার হওয়া লাগবে যে শিশিরাঙ্কের তাপমাত্রায় কি হয়। শিশিরাঙ্কের তাপমাত্রায় হলো আমাদের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভর নাকি। শিশিরাঙ্কের তাপমাত্রায় যে পরিমাণ জলীয় বাষ্প আছে, শিশিরাঙ্কের তাপমাত্রায় যে পরিমাণ জলীয় বাষ্প আছে, ওই জলীয় বাষ্পটাই হলো বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভর, তাই নয়? কথাটা কি হয়ে গেল দেখো, মনে করো যে এই বালতিটা কথা ভাবো, এটা পানি ধরতে পারে কতখানি জানো? 5 লিটার আছে, কতখানি? 2 লিটার। তাহলে শিশির এই বালতিটা দিলে আমি শিশিরাঙ্কে নিয়ে যেতে পারি, তাহলে শিশিরাঙ্কে, তাহলে এই বালতিটার সম্পৃক্ত শিশিরাঙ্কে এই বালতিটার সম্পৃক্ত ভর কত হবে? 2 লিটারই না, চাইতে হবে না? এই বালতিটার কতখানি আছে? 15 লিটার পানি আছে না? তাহলে এই 15 লিটার পানি এটা দিলে আমি শিশিরাঙ্কের তাপমাত্রা নিয়ে যাই, তাহলে শিশিরাঙ্কের তাপমাত্রায় তাহলে এই 15 লিটারটাই আমাদের সম্পৃক্ত জলীয় বাষ্প নয়, তাই তো? তার মানে এখান থেকে একটা বেশি ক্লিয়ার, শিশিরাঙ্কের তাপমাত্রা জলীয় বাষ্পের ভরটাই হলো বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভর। বায়ুতে যতটুকু যেটাই থাক না কেন, এখন 5 লিটার থাক, 2 লিটার থাক, যাই মনে তাই থাক না কেন, যে ভরটাই থাক না কেন, সেই ভরটাকে তুমি যদি শিশিরাঙ্কের তাপমাত্রা নিয়ে যাও, তাহলে ওটা কিন্তু সম্পৃক্ত হয় ওটা দিয়েই, তাই না? মনে করো 15 লিটার না, এটা 5-এর নিচে মনে করো যেটা চলে গেছে, পানি নাই এখানে, মনে করো এটা ধরতে পারে হলো 15 লিটার নাকি, পানি আছে মাত্র এই কোনা হাতে না পানি আছে, ঠিকই লাগে আছে, মনে করো কতখানি জানো? 2 লিটার পানি আছে। তাহলে এটাকে তুমি শিশিরাঙ্কে নিয়ে যেতে চাইলে কি করা লাগবে? পাত্রটা ঠান্ডা করতে 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 পাত্রটাকে যে 2 লিটার আনা লাগবে নাকি, যেখানেই আনো না কেন। শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের যে ভরটা, সেটাই কিন্তু যে কোনো তাপমাত্রায় যে কোনো অবস্থায় জলীয় বাষ্পের ভর। অর্থাৎ জলীয় বাষ্পের ভর মানেই এখন থেকে আমরা বুঝবো একটা জিনিস, জলীয় বাষ্পের ভর মানে শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের ভর, নাকি? গ্যাস লাগে গেল নয়? যতখানি থাক না কেন বালতি, তুমি যদি এই বালতির পানিটাকে তুমি যদি শিশিরাঙ্কের তাপমাত্রা নিয়ে যেতে পারো নাকি, তাহলে কিন্তু এই 2 লিটারেই বালতিটা ভরে থাকবে, তাই না? তারপর বাতাসে যতখানি জলীয় বাষ্প আছে, মানে সোজা কথা, এই যে আপেক্ষিক আর্দ্রতার সংজ্ঞাটা আমি এখনো দেইনি না, ওই সমীকরণটা দেইনি এখনো। দেখো, আপেক্ষিক আর্দ্রতাকে প্রকাশ করা হয় হলো আর দ্বারা, আর দেখো ওই যে বাংলা কথাটাকে আমি সমীকরণ আকারে লিখতেছি, এই যে কি, যে বায়ুতে উপস্থিত সংজ্ঞাটা কি ছিল, যে বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভর আর হলো ওই একই তাপমাত্রায় সর্বোচ্চ ধারণক্ষম জলীয় বাষ্পের ভরের অনুপাত, তাকে অনুপাতটা নিচে লিখি। তাহলে বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভর আর নিচে কি হবে তাহলে? সর্বোচ্চ সর্বোচ্চ ধারণক্ষম জলীয় বাষ্পের ভর গুণন 100টা আমি দিলাম না, ওটা তো যখন অঙ্ক করবো তখন দিবই আমরা।
এই একটা সূত্রই খালি না বোঝা লাগবে। ক্ষম জলীয় বাষ্পের ভর। হ্যাঁ 1% দিলাম না, কি হলো? খুব খুব দোষ না দিলে কি দোষ হয়? দোষ হয় না তো। এখন আসে ঘটনা, আসে অন্য ঘটনা আসে। দেখো, বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভর, এই ভরটাই তো, এই ভরটাকে আমরা যদি শিশিরাঙ্কে নিয়ে যেতে পারি তাহলে কি সম্পৃক্ত হবে না? বায়ুতে যে পরিমাণে থাক না কেন, ওটাকে যদি আমি শিশিরাঙ্কে নিয়ে যেতে পারি তাহলে তো ওই ভরটা দিয়েই তো বাতাসটা কি হয়, সম্পৃক্ত হয় না? সম্পৃক্ত যদি নাই, তোমরা এখন সম্পৃক্ত হবে সবসময় হয়, এখন সম্পৃক্ত যদি নাই হয় তাহলে ওই শিশিরাঙ্ক কেমন করে হলো? শিশিরাঙ্কের সংজ্ঞায় কি বলা ছিল? যে তাপমাত্রায় উপস্থিত জলীয় বাষ্প যা আছে তাই, নাকি যা আছে তাই নিয়ে নামে পড়ো, নাকি যা আছে তাই তাই দিয়ে কি হবে? অসম্পৃক্ত থেকে সম্পৃক্ত হবে, শিশির পড়বে না। তাহলে যে তাপমাত্রায় আমাদের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভর দিয়ে কি হয়, অসম্পৃক্ত বায়ুটা কি হয়, সম্পৃক্ত হয়, তাই না? তার মানে বায়ুতে যাই থাক না কেন, ওটাকে তুমি যদি কোনো মতে খালি শিশিরাঙ্কের তাপমাত্রা নিয়ে যেতে পারো তাহলে ও কিন্তু আর অসম্পৃক্ত থাকবে না, নাকি? আর যেখানে আছে ওখানে দিয়ে আর কি হয়ে যাবে, পেটটা ভরে যাবে। কারণ আর তাপমাত্রা কমাতে কমাতে পেটটা কি করছি, পেটটা ছোট করে দিছি, সম্পৃক্ত হয়ে গেছে, ভরে গেছে, নাকি? আর না ছোট করলে উছলে পড়বে, নয়? আর একটু ছোট করলেই তারপর থেকে শিশির পড়া শুরু করে দিবে। তাহলে আমরা এই কথাটা এভাবে লিখতে পারি। এখন দেখো, বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভরটাকার বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভর আমরা লিখবো না, বুঝতে পারলে? এখন অনেক সৃজনশীল অবশ্যই এটা ভরটাও থাকতে পারে, কিন্তু অধিকাংশ সৃজনশীল ভর দিয়ে অঙ্ক করা একটা পাবে না মনে হয়, ভর দিয়ে অঙ্ক করা। তাহলে কোন তাপমাত্রায় জানি সম্পৃক্ত হচ্ছে? উপস্থিত জলীয় বাষ্পের ভর যা আছে তাই, ওই ভরটা সম্পৃক্ত হচ্ছে কোন তাপমাত্রা নিয়ে গেলে? শিশিরাঙ্কের তাপমাত্রা নিয়ে গেলে। যা ভর আছে ওই ভরটাকে শিশিরাঙ্কের তাপমাত্রা নিয়ে গেলে ও কি হয়ে যাচ্ছে, সম্পৃক্ত হয়ে যাচ্ছে না? যা আছে ওখানে দিয়েই হচ্ছে তো, নাকি? শিশিরাঙ্কের তাপমাত্রায় কি বাষ্প বলো, সম্পৃক্ত না অসম্পৃক্ত? সম্পৃক্ত। শিশিরাঙ্কে সবসময় কি হয়, আর পেট সবসময় ভরা থাকবে, যা আছে ওখানে দিয়ে ভরবে, কিন্তু যা আছে অতটুকুন দিয়ে, কারণ ওর পেটটা দিয়ে শুরু করে দিচ্ছি আমি। শিশিরাঙ্কের তাপমাত্রায় সম্পৃক্ত সম্পৃক্ত জলীয় বাষ্পের ভর ডিভাইডেড। দেখো তো, এই কথাটাকে আমি আরেকভাবে লিখতে পারি না? সুমনা, সর্বোচ্চ ধারণক্ষম জলীয় বাষ্পের ভর। বলো, সর্বোচ্চ ধারণক্ষম জলীয় বাষ্পের ভরটাকে আমরা কি বলি? হ্যাঁ, সর্বোচ্চ যে ধারণ করতে পারে ওটাকে আমরা কি বলি? সম্পৃক্ত বলি না, নাকি? সম্পৃক্ত বলি তো, নাকি? সর্বোচ্চ যেটা ধারণ করতে পারে, ওকে। বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত, বায়ুর তাপমাত্রা নাকি যে তাপমাত্রা আছে ওই তাপমাত্রায়। বায়ুর তাপমাত্রা সম্পৃক্ত জলীয় বাষ্পের ভর। ওই তাপমাত্রায় সর্বোচ্চ যেটা ধারণ করতে পারে, নাকি? সর্বোচ্চ পেট ভরা, ওটাই তো সম্পৃক্ত না? ওই তাপমাত্রায়। আবার ওই তাপমাত্রায় শিশিরাঙ্কের তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের ভর, বুঝতে পারলে? দেখো, প্র্যাকটিক্যালি বিষয়টা বুঝতে পারো এইভাবে। মনে করো যে এটাতে ধরতে পারে হলো 5 লিটার পানি। 5 লিটার পানি তো ধরতে পারে, মনে করো আছে এখান থেকে, এটা হলো
3 লিটার, তাপমাত্রা হলো 20 ডিগ্রি সেলসিয়াস বর্তমানে। মনে করো তাপমাত্রাটা কমে 20 থেকে কমে 15 ডিগ্রি টানলাম। 15 ডিগ্রি টানলে এর ধারণ ক্ষমতা হয়ে গেল 3 লিটার, নাকি 3 লিটার হয়ে গেল। ধারণ ক্ষমতা কত হলো? 3 লিটার। তাহলে বলো, তাহলে এই 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের ভর কত? 3 লিটার, নাকি? তাহলে এই 3 লিটারটাই বসবে হলো উপরে। শিশিরাঙ্কের তাপমাত্রা দেখো আগে ছিল 20 ডিগ্রি সেলসিয়াস, নাকি? ওটাকে যদি 20 থেকে কমিয়ে আমি যদি 15 আনতে পারি, তাপমাত্রা কিন্তু আসলে 15 নয়, কিন্তু তাপমাত্রা কিন্তু আসলে 20। ঘরের তাপমাত্রা কিন্তু এখন এই মুহূর্তে 20। পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল যে এই ঘরের তাপমাত্রা যদি কোনোভাবে কমিয়ে যদি 15 আনা যায়, তাহলে এই ঘর যতখানি বায়ু ধরতে, মানে যতখানি জলীয় বাষ্প ধারণ করতে পারবে, ঠিক পেট ভরে যাবে ওটা দিয়েই, বুঝলে? যদি 15 আমি নামাতে পারি কোনোভাবে। ওকে, তাহলে এই যে তাহলে শিশিরাঙ্কের তাপমাত্রা জলীয় বাষ্পের ভর কত? 3 লিটার। 3 লিটারটা হবে হলো উপরে। যদি 15 নামাতে পারি, ওটা কিন্তু আসল তাপমাত্রা নয়, কিন্তু যদি আমরা নামাতে পারি, যদি ওটা শিশিরাঙ্কের তাপমাত্রা কিন্তু এই মুহূর্তে এই ঘরে। তাহলে এই ঘরে শিশিরাঙ্ক হিসাব নিকাশ করে দেখা যাবে এখন তাপমাত্রা কত এই ঘরে? 25 ডিগ্রি সেলসিয়াস হতে পারে, 35 নাকি 25 ডিগ্রি। এখন তাহলে হিসাব নিকাশ করে অঙ্ক করে দেখা গেল, কেমন করে অঙ্ক করা যায় নয়, ওটা পরে করবো আমরা অবশ্য। দেখা গেল যে এই ঘরের তাপমাত্রা হলো, এই ঘরের শিশিরাঙ্ক হলো 20 ডিগ্রি সেলসিয়াস। কত ডিগ্রি? 20 ডিগ্রি, নাকি 20 ডিগ্রি। তার মানে হলো এই ঘরের তাপমাত্রা তুমি যদি কোনোভাবে 20 নামাতে পারো, কি লাগে? এসি লাগে, নাকি? এসি লাগে। কোনোভাবে যদি 20 ডিগ্রি নামাতে পারো, তাহলে 20 নামালে কিন্তু শিশির পড়বে না। 20 চেয়ে হালকা একটু কম করলেই ঘরের মাথা ভিজে যাবে, বুঝতে পারলে? এই হলো ঘটনা। ওকে, তার মানে উপরে হবে কত লিটার? 3 লিটার। আর বায়ুর তাপমাত্রায়, বায়ুর তাপমাত্রা কত? 20। তারপরে সম্পৃক্ত জলীয় বাষ্পের ভর বলতো, বায়ুর তাপমাত্রা সম্পৃক্ত জলীয় বাষ্প 3 লিটার। বায়ুর তাপমাত্রা 20 ডিগ্রিতে বাল্টির কি পানি কি 3 লিটার ধরে সর্বোচ্চ? কত ধরে? 5। এই 5 হবে, বুঝতে পারলে? তাহলে বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত, বায়ুর তাপমাত্রায় 3 তো আর সম্পৃক্ত নয়। বায়ুর তাপমাত্রায় কত সম্পৃক্ত হবে বলো তো? 5 দিলে সম্পৃক্ত হবে। এই 5টাই হলো আমাদের নিচে বসে যাবে, বুঝতে পারলে? ওকে, এখন আরেকটা ঘটনা দেখি। ওই যে মিস্টার ওবুলের চিত্রটা ব্যাক করছি। আচ্ছা, ওবুলের খালি ভুঁড়িটা আঁকালাম, বুঝলে? এটা মনে করো ওবুলের কি, মনে করো ভুঁড়ি। এটা ভুঁড়ির মধ্যে মনে করো এখন খাবার আছে, মনে করো ও 100 কেজি খাবারও খেতে পারে, নাকি? এটা ওর ধারণ ক্ষমতা, নাকি? তো মানে কি ধারণ ক্ষমতা সমান খাবার খায়, তার চেয়ে একটু কম তো খাই, নাকি? ফাঁকাতে কিছু না কিছু থাকেই। মনে করো যে ও খাইছে 150 কেজি। আচ্ছা না, 150 কেজি নয়, ও খাইছে কত? 70 কেজি খাইছে। মিস্টার ওবুলের ফিলটা কেমন হবে বলো? ওবুলের ফিলটা, মনের মধ্যে ফিলটা কেমন আসবে? ফিলটা কেমন আসবে? 100 কেজি খাবারে ওই খাইছে কত? 70 কেজি, নাকি? চলে আর কি, আর অনুভূতি মোটামুটি হবে। ওকে, চলে মোটামুটি। আচ্ছা দাও, ভুল দিছি আমি। ও খাতে পারে 100 কেজি, তুমি খাবার দিছো 30 কেজি। বলো আর কি অবস্থা এখন? ও খাবার চাবে, নাকি? বেহাল অবস্থা না? বেহাল অবস্থা হবে কেন? বেহাল কি চাইছে? আচ্ছা, খাতে খাতে মনে করো এবারে আমি খাতে পারে 100, এবারে দিছি কত জানো? 90 কেজি দিছি। বলো কি অবস্থা হবে? আর পেটের ভুঁড়িটার চাপ বাড়বে না কমবে? বলো, ভুঁড়িটার চাপ বাড়বে নাকি কমবে? কি হবে? বাড়বে, তাই তো? ওকে, তার মানে তোমরা কি বুঝলে? ভর যত বাড়তেছে, এই যেটা বুঝাচ্ছি সেটা বোঝো। এই বলে কি রে, এখানে দেখো, তাহলে 90 কেজি খাবার খালে ওর ভুঁড়ির জিঙ্গা চাপ দিবে খাবার 30 কেজি কি একই চাপ দিবে? তার মানে তোমরা কি বুঝলে এখান থেকে? তার মানে এই যে ভর সমানুপাতিক কার? চাপের সমানুপাতিক। তার মানে ভর আর চাপ একই জিনিস, নাকি? তাহলে আজকে আমরা এই যে জলীয় বাষ্পের ভর আমরা মাপা যাবো কি জন্য? ভর আর চাপ যদি একই জিনিসই হয়, নাকি? বাতাসে কতটুকু জলীয় বাষ্প আছে পল্লা তুলে ভর মাপাটা কি এটা সহজ কথা? তুমি বুঝিছো, তার মানে ওরা বুঝিছে। দাও, তাহলে 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 এটা তো ক্লিয়ার, নাকি? যে ভর হলো চাপের কি
সমানুপাতিক নাকি? আচ্ছা ভর বাড়লে আরেকটা কি জানি বাড়ে না? আচ্ছা রো সমান সমান আমরা কি জানি? এম বাই ভি। তাহলে দেখো ভর বাড়লে কে বাড়বে? ভরের সাথে এম এর কি সম্পর্ক? ঘনত্বের সাথে এম এর কি সম্পর্ক? ভরের সাথে এম এর সম্পর্ক। ঘনত্বের সাথে এম এর কি সম্পর্ক? যত ভর বেশি হবে ঘনত্ব তত কি হবে? বেশি হবে। এটা লিখতে পারি না? আজকে আমরা ভরক নিয়ে পড়ে আছে কি জন্য? আজকে ভর নিয়ে কেন মনে করবো? দেখো তো আমরা কি নিয়ে করবো বলো তো? চাপ নিয়ে অঙ্ক করবো। চাপেই কিন্তু সব অঙ্ক হবে। সব অঙ্ক কি হবে? চাপেই হবে, কিন্তু মাঝে মধ্যে ভরও থাকতে পারে, মাঝে মধ্যে ঘনত্ব থাকতে পারে। তার মানে তোমরা বুঝলে ভর যে জিনিস, চাপ সে জিনিস, ঘনত্ব একই জিনিস, তিনটা জিনিস একই। সমানুপাতিক যে আমরা সমানুপাতিক হলে কি এক হয় নাকি কোনোদিন? সমানুপাতিক মানে সমান সমান একই হারে বৃদ্ধি পাবে। তাই যদি বৃদ্ধি পায় তাহলে এম সমান তাহলে কেপি, তাহলে উপরে একটা কে আসবে, নিচেও একটা কে আসবে, কে তো ক্যান্সেল হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে। পড়ে থাকবে কি? শুধু চাপ পড়ে থাকবে শুধু। ঘনত্বের ক্ষেত্রে তাই ঘটবে এখানে। অনুপাত যে একই রাশির অনুপাত যে। ভেরি গুড। তাহলে আমরা এই সূত্রটাকে আমরা এই সুন্দর করে লিখি, বুঝলে? তাহলে শিশিরাঙ্কের তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের ভর বা চাপ বা ঘনত্ব, ভর চাপ বা ঘনত্ব। ভিডিও তো দেখা হয় তাই নাকি? ভাই তাপমাত্রা সম্পৃক্ত জলীয় বাষ্পের ভর, তাহলে ভরও হতে পারে, চাপও হতে পারে, ঘনত্ব আবার এই কেমন করো না যে উপরে বসে আছে চাপ, নিচে বসে আছে ভর, একই রাশির অনুপাত থাকা লাগে। ভুলভাল জানা করো না। ওকে ওকে ওকে। মিশাবো? এক আছে কারো? সাপ্লিমেন্ট টাপ্লিমেন্ট কিছু আছে? ফার্স্ট পেপারে কিছু আছে? দেখি ওখান থেকে কিছু প্রশ্ন কালেক্ট করাই। ঠিকই বলিস। আচ্ছা হোক, ওরকম করতে হয় না। তোমরা মহিলাদের মতো ঝগড়া করার কি জন্য রে? ছি 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 রে, তোমরা মেয়েদের মধ্যে ঝগড়া করতেছো তো রে। আবার ঝগড়া করে রে। বাদ বাদ দেখি 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 এক দেখি। ওরকম করো না। জন্ম করে তোমাকে নাতিপুতি, যদি তোমাদের নাতিপুতি দেখবে রে ঝগড়া রে, ঝগড়া রেকর্ড হলো রে। তোমাদের নাতিপুতি বুঝবে যে এই যে সুরাইয়া আর হলো রাবিয়া, এরা দুজনা যে দাদিরা যে এত ঝগড়াটে ছিল সেটা কিন্তু প্রমাণ হয়ে গেল। কিন্তু বুধ দিয়ে তো ভালোই অঙ্ক আসছে রে, বুধ দিয়ে।
Napaki adrata. গরম পড়ে প্রেজেন্টেশন দেখুন দেখতে শিশিরাম বললাম শেষ প্রশ্ন রে খালি বড় বড় উদ্দীপক রে, এলা তো ভাল নয় আরও। দেখি ধরো তো না, তাপমাত্রা খরচে 3 ডিগ্রি সেলসিয়াস। শিশিরাম করছে 8 ডিগ্রি সেলসিয়াস। 8 ডিগ্রি সেলসিয়াস। আর্দ্রতা 60%। বাইরের তাপমাত্রা না গেলে নাম্বার নাই, নাম্বার পাবে না। বাইরের তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াস, শিশিরাঙ্ক 8 ডিগ্রি সেলসিয়াস, আর আপেক্ষিক আর্দ্রতা হলো 60%। সংক্ষিপ্ত কত শতাংশ বায়ু ঘনীভূত হবে? দেখো তো প্রশ্নটা বোঝা যায় কিনা।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘনীভূত হওয়া মানে তো শিশির পড়া। তো কথাটাকে অন্য ভাষায় বলা হয়েছে, আর কিছু না। কত শতাংশ মানে শিশির পড়ে যাবে। আচ্ছা, 2 নম্বরটা বোঝার আগে আগে 1 নম্বরটা একটু বোঝার চেষ্টা করো। দেখো, প্রশ্নগুলো আমাদের চীনা প্রশ্ন, বুঝলে, কিন্তু ভাষাগুলো অচেনা মনে হয়। ভাবগুলা চীনা, কিন্তু কথাগুলো অচেনা, এরকম। আসলে আমি কি বলছি দেখো, সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ নির্ণয় করতে হবে, তাই না? এই তো সম্পৃক্ত কখন হয় বলো তো? শিশিরাঙ্কে। সোজা বাংলায় বললেই হতো 8 ডিগ্রি সেলসিয়াসে চাপ কত। ও আরেকটা তথ্য মনে হয় মিসিং হয়েছে, তোমাদের এর মধ্যে তথ্য তো দেওয়া থাকে এখানে। এই যে এরকম তথ্য তোমরা পাবে সব প্রশ্নে। এটা হলো ডিগ্রি তাপমাত্রা দেওয়া থাকবে, আর এখানে চাপ দেওয়া থাকবে। সব বোর্ডে এই জিনিসটা পাবে তোমরা এই অধ্যায়ে। কত তাপমাত্রা, কত তাপমাত্রায় চাপ কত, এই জিনিসটা থাকবে। এত মিলিমিটার মার্কারি। তেইশ ডিগ্রি সেলসিয়াস আর 16 ডিগ্রি সেলসিয়াস, 20.5, আর এটা হলো 10 পয়েন্ট। ওকে, 23-এ চাপ হলো এত, আর 16-তে চাপ হলো এত। কিন্তু এই এতটা কত, এটা মানে এটা কি চাপ দেওয়া আছে? এটা কি বর্তমান নাকি ধারণক্ষম? এই জায়গাটাতে ভুল হয়ে যায় আমাদের। প্রশ্নে যে ডাটাটা দেওয়া থাকে, এটা কিন্তু সব সময় দেওয়া থাকে হলো ও সর্বোচ্চ কত ধারণ করতে পারবে, বুঝতে পারলে? তার মানে এই যে 23 ডিগ্রিতে ও সর্বোচ্চ ধারণ করতে পারে হলো 20.5 এত। কি মানে চাপ হয়, এটা আসলে ভর তো, তাই না? বিষয়টা আসলে তো ভর ছিল না, তো ভরটাকে আমরা কি করেছি হিসাবের সুবিধার জন্য চাপে কনভার্ট করেছি। মানে যতক্ষণ 23 ডিগ্রিতে যতখানি জলীয় বাষ্প থাকবে, যতখানি ভর থাকবে, ওই ভরটা কতখানি চাপ দিবে? সর্বোচ্চ এতখানি চাপ দিতে পারে। পারে মানে কি দিবে নাকি? ও যতখানি খাতে পারেই কি আসার বেড়া ততখানি, এটা সর্বোচ্চ পারে, এটা ধারণ ক্ষমতা। এটাও কিন্তু সর্বোচ্চ ধারণ ক্ষমতা। ওরে আল্লাহ, এটা 8 হবে না রে, তাই তো কই 16 হচ্ছে, 18 একটা অ্যাড করে নাও ওখানে। শিশির অঙ্ক 23-তে অত কমে যাবে না, অত নিচে নামালে তো ঘর ছোট হয়ে যাবে একবারে। ওকে, আচ্ছা বলো, এবারে আসি প্রশ্নে আসি, তাই না? বলো তো, সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ নাকি সম্পৃক্ত জলীয় বাষ্পের, সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ মানেই তো কি সম্পৃক্ত কখন হয়? ও যে তাপমাত্রায় থাক না কেন, নাকি পেটের মধ্যে যতটুকু খাবারই থাক না কেন, ওকে যদি তুমি শিশিরাঙ্কে আনতে পারো, শিশিরাঙ্কে আনতে পারলেই ও কি হয়ে যাবে? সম্পৃক্ত হয়ে যাবে, আর পেটটা ভরা হয়ে যাবে, নাকি? তাহলে 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাপ কত? ওই চাপটাই হলো সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। বুঝতে পারলে? এই হলো ঘটনা। বুঝতে পারলে না কি হলো? বুঝে না পারলে কাম হবে না কিন্তু। এই একটাই টপিক কিন্তু গুরুত্বপূর্ণ টপিক, আর বাকি ছোট ছোট টপিক আছে, যথেষ্ট। ওকে, তাহলে আমরা 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাপ কত দেয় সেটা কি আমরা জানি? তাই না? কিন্তু আর্দ্রতা দেওয়া আছে কত? আর দেওয়া আছে নয়। আর এর সূত্রটা কি ছিল? ও আচ্ছা, দেখো আমি তো বলতে ভুলেই গেছি ওটা। দেখো শিশিরাঙ্কের যে চাপটা আছে না, শিশিরাঙ্কের চাপটা হলো ছোট এফ, আর বায়ু তাপমাত্রায় সর্বোচ্চ যে চাপটা হতে পারে সেটা হলো বড় এফ, গুণন দিয়ে 100%, সরি পার্সেন্ট দেবো না, কারণ এবার আর এর মান পার্সেন্টেজ আছে, যে আর এর মানে দেওয়া আছে না কত
60%। দুপাশে পার্সেন্টেজ হয় না তো, যে কোনো এক পাশে। এফটা কি ছিল? শিশিরাঙ্কের, হ্যাঁ, তাহলে এফ। আর বড় হাতের এফ কত? বায়ু তাপমাত্রা কত? 23 ডিগ্রি সেলসিয়াস। তো 23-এ সর্বোচ্চ কতখানি তাপ দিতে পারে? 20.5। এই যে 20.5। 60% মানে কত রে? এটা 0.6 না? 20.5। যেখান থেকে এফ পাই গেলাম 20.5 গুণন 0.6, এত মিলিমিটার পারদের চাপ। এত মিলিমিটার পারদের চাপ। এখানে চাপটা মাপা হচ্ছে পারদের উচ্চতা দিয়ে। পারদের কত উচ্চতায় কত চাপ দিবে ওটাই। 1 atm মানে কতখানি পারদের চাপ? 1 অ্যাটমসফিয়ার। 0.76, 76 সেন্টিমিটার। 1 atm 76 মিলিমিটার, সরি 76 সেন্টিমিটার নয়। তুমি কি বলেছিলে? ওই ঠিক আছে, 760, ঠিক আছে, মিলিমিটার বলেছি তুমি। ওকে, দারুণ। তাহলে এই যে, তার মানে আমাদের সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ হবে 12.3 এত মিলিমিটার হবে। তার মানে এখান থেকে আমরা বুঝলাম 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটা চাপ দিবে। বুঝতে পারলে? কারণ 18 ডিগ্রি সেলসিয়াসই তো আমাদের শিশিরাঙ্ক, নাকি বলো? শিশিরাঙ্ক না, উপরেরটা এফ। শিশিরাঙ্কের তাপমাত্রায় জলীয় বাষ্পের চাপ উপরের এফ নয়, আর নিচের এফটা হলো ওই তাপমাত্রায়, বায়ুর তাপমাত্রায়। বায়ুতে যত আছে বর্তমানে যে তাপমাত্রা, বর্তমানে কত? 23। তাহলে আমরা এখান থেকে আরেকটা ডাটা পেলাম, সেটা হচ্ছে যে এই 18, তার মানে 12.3, এটা কিন্তু 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার চাপ কিন্তু এটা। তাহলে 18 যদি চাপ যদি 12.3 হয়, তাহলে 18 থেকে এটা কি করেছে আরো 16 যদি নামায়, তার মানে শিশি পড়বে কি পড়বে না বলো? অবশ্যই পড়বে। কারণ দেখো 18তেই বায়ু কি হয়ে গেছে? সম্পৃক্ত হয়ে গেছে, তাই না? 18তে কি হয়েছে? বায়ু সম্পৃক্ত হয়ে আছে তো শিশিরাঙ্ক না। তাহলে সম্পৃক্ত হওয়ার পর তুমি পেটটা কারো ছোট করে দিলে কি হবে? শিশির পড়া শুরু করবে নাকি? ওগুলো বার করে দিবে। হ্যাঁ, 1 নম্বর তো শেষ। এবার চলে গেলাম 2 নম্বরে। 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কত শতাংশ বায়ু ঘনীভূত হবে? তাহলে 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাপ কত আমরা কি জানি? সর্বোচ্চ হতে পারে কত আছে তুমি জানো? তাহলে 23 ডিগ্রি কত তুমি জানতে? 23 ডিগ্রিতে যেটা 23 ডিগ্রি তাহলে এটা 12.3 23 ডিগ্রিতে, তাহলে 16 তো তুমি জানো? তুমি জানো না, তোমাকে বার করতে হবে নাকি? কত শতাংশ ঘনীভূত হবে? আচ্ছা, এখানে তোমার কল্পনা করতে পারো এগুলো এফ না, এগুলো হলো ভর, এম। কারণ এম আর এফ তো একই জিনিস। তো মনে করো যে আগে ভর ছিল এম সমান সমান মানে 18 ডিগ্রিতে, মানে শিশিরাঙ্কের সময় পেটটা ভরা ছিল। আর কততে পেট ভরা ছিল রে? 12 কেজিতে নাকি? 12 কেজিতে আর পেটটা কি ছিল? ভর্তি নয়? 12 কেজিতে আর পেটটা কি? ভর্তি। এখন সেটা এমটা হয়ে গেছে, নতুন করে এম হয়ে গেছে। মনে করো যে 12 কেজি জায়গা হয়ে গেছে, মনে করো এটা 16 ডিগ্রি করছি, তাই না? তারপরে চাপটা কমে যাবে। মনে করো 10 কেজি হয়ে গেছে, তাহলে কতখানি বাড়ি ফেলতে লাগবে? 2 কেজি নাকি? তাহলে এই 2 কেজি কি হবে? শিশির হয়। এই 2 কেজি হবে শিশির। কত শতাংশ তাহলে শিশির হলো সেটা বলো? কত শতাংশ শিশির হলো? তাহলে শিশিরের পরিমাণ উপরে 2 ছিল, কত আগে ছিল? কত? 12 গুণন
100%। যতটুকু শিশির হলো সেটা উপরে কত থেকে হলো? এটা 12 থেকে হলো, 12 নিশ্চয়। তাহলে এটা শতাংশ চাইছি, যেহেতু কত 16.67, তাহলে এত শতাংশ কি হবে? শিশির পড়বে। যতখানি আছে তার এত শতাংশ কি হবে? শিশির পড়বে। সম্পৃক্ত একটু ভরা, পেট ভরা আছে, মনে করো 12 চাপ নিচ্ছে 12, 10.5। ওকে, দেখো এবার দেখো 16 ডিগ্রিতে চাপ কত আমরা জানি? জানি না। দেখি 16 ডিগ্রিতে কত চাপ। আর সমান সমান এফ, নতুন করে এফ দিলাম, এফ প্রাইম নিচেও দিলাম, আর হলো 60%। এফ প্রাইমটাই আমরা বের করব। আর নিচের বড় হাতের এফ প্রাইমটা হলো আমাদের 10.5, 0.6 এফ প্রাইম 10.5, কত হলো হিসাব করো তো এফ প্রাইম? এত কম হলো, কত? 6.3 এত মিলিমিটার পারদ চাপ নাকি? চাপ কত ছিল আগে? কতখানি পেটের মধ্যে খাবার ছিল? 12 কেজি নাকি? কত হলো? 6 হয়েছে। বাকিটা কি করছে? ঘনীভূত করেছে, তাই না? তাহলে ঘনীভূত শতাংশ কেমন করে বের করবো? তাহলে শতাংশের পরিমাণটা কি কেমন করে বের করে? প্রশ্ন কি দেখা ছিল? তারপরে কত শতাংশ ঘনীভূত হবে? না, ঘনীভূত হবে। ঘনীভূত হবে সূত্রটা কিভাবে লিখতে পারি বলো? ডেল এফ নাকি? ডেল এফ ডিভাইডেড এফ গুণন 100%। ডেল এফ মানে হলো কোনটাতে কোনটা বাদ দেবো বলো? ডেল এফ মানে কি? এফ মাইনাস এফ প্রাইম ডিভাইডেড এফ। এফ কত? 12.3 গুণন 100%। এফ হলো 12.3 মাইনাস 6.3, মোটামুটি ভালোই ঘনীভূত হবে, অনেকগুলা শিশি পড়বে। ঘটনা বুঝতে পারলে না? কি হলো? বোঝো নাই ব্যাপারটা? আগে চাপ ছিল কত আমরা তো জানি না। 23 ডিগ্রিতে চাপ কত ছিল? কত ছিল? 12.3 নাকি? 23 ডিগ্রিতে এটা চাপ না, তাই তো? 16 ডিগ্রিতে চাপ আমরা জানি? জানি না। 16 ডিগ্রিতে চাপটা কি করে নিলাম? বের করে নিলাম। এত আগে চাপ ছিল এত। চাপটাকে আমরা ভরের সাথে তুলনা করতে পারি না? চাপ, ভর, ঘনত্ব তিনটা তো একই জিনিস না এখানে? তিনটা তো একই জিনিস। আগে ভর ছিল কত? 12.3 নাকি? আগে ওর পেটটা ভরা ছিল 12.3 দিয়ে ওর পেটটা ভরা ছিল। আর এখন ওর পেটটা ভরবে হলো 6.3 হলেই ও কবে যে মা মোর পেট ভরা আছে, এখন আমি আর খামু না নাকি? আগে ও করছিল কত জানো? না, আমাকে 12 কেজি খাবারই আমাকে দিতে হবে। 12 কেজি খাবার হলে আমার কি ভরে? পেটটা ভরে যায়। তাপমাত্রা দিয়ে কমাইছি, 23 থেকে কমে কত আনছি? 16তে আনলে ও এখন বলে কি তাপমাত্রা কমালে পেট ছোট আসবে না? এখন ও বলে কি জানো? আমার 6 কেজি হলেই যথেষ্ট, পেটটা ভরা নাকি? তাহলে মনে করা যে ওর পেটটা ছিল 12 নাকি? তাপমাত্রা কমে যখন ওর পেটটা ছোট করে আনেছি, তাহলে ও এখন কি বলবে? আমার পেট এখন 6 কেজি হলে ভরবে নাকি? তাহলে বাকি আর কতখানি তাহলে ফেলে দেওয়া লাগবে? এটা মাইনাস, এটা ফেলে দেওয়া লাগবে না? তাহলে এই যে এফ মাইনাস এফ প্রাইম মানে এটা কি? ফেলে দেওয়া জিনিস নয়। ফেলে দেওয়া মানে কি? শিশির। তাহলে এতটুকু শিশির কি করলো সে? ফেলে দিল। কত থেকে ফেলে দিল? কত থেকে ফেলে দিল?
12.3 থেকে কতখানি ফেলে দিয়েছে? 12.3 মানে 6.3, এতটুকু শিশু কি করলো? ফেলে দিয়েছে সে নাকি? তাহলে শতকরা কত ফেলে দিল? তোমার কাছে টাকা ছিল 20 নাকি? এখন টাকা হয়েছে মনে করো কত টাকা হয়েছে রে? 15। পেট ছোট, টাকা হয়েছে 15। কত শতাংশ টাকা হারালে তুমি? হ্যাঁ, শতাংশ বের করে কেমন করে? 20 হারাইছো কত? 20 হারাইছো 15 বলে হারাইছে। ভাল লাগে রে, 20 15 টাকা হারাইছে। সহজই যা, 20 হারাইছে 5, শতাংশ মানে 100 কত হারাবে? তাহলে 20 যদি 5 টাকা হারায় তাহলে 100 টাকা করে হারাবে? 25 টাকা হারাবে। 25% ঘনীভূত হয়েছে, 25% শিশির পড়ছে, 25% টাকা হারাইছে নাকি? ফিরেছে কি হচ্ছে? টাকা ভাষা, টাকা ভাষা, আর টাকা বুঝি ভাষা নয়। আমি, এই ভাষাটা কে বানাইছে? কেমন করে বুঝলে তুমি ঠিক আছে? আমি কে সেটা বলছি তোমাকে, আমি এটা ঠিক, তুই কথাটা ভুল, এটা কে বলবে? তুমি কথাটা সঠিক, তুমিটা ভদ্র, এটা তাহলে সবই সঠিক, ভাষার কোনো ভুল হয় না। কত হলো? ভাষার কোনো ভুল নাই। আর কত? 48 পয়েন্ট। ও, এত শতাংশ তাহলে ঘনীভূত হবে, প্রায় অর্ধেক। তাই তো হওয়ার কথা না? 23 থেকে 16-তে নামাইছে যে, অনেকখানি তাপমাত্রা কমাইছে যে। সামান্য একটু তাপমাত্রা কমলে কি অবস্থা হয় জানো? সকালবেলা দেখো না, গরমের সময় শিশি পড়ে, দেখো। কারণ দিনের তাপমাত্রা রাতের তাপমাত্রা কি হয়, একটু ডিফারেন্ট হয়। সকালবেলা দেখো এখনো শিশি পড়ে অনেক সময়। সেখানে 23 থেকে 16 মানে বিশাল ডিফারেন্স, অনেকখানি শিশি পড়ে যাবে, বাতাসের প্রায় অর্ধেক জলীয়বাষ্প মাটিতে পড়ে যাবে। বুঝলে ঘটনা? এবার দেখো পরের ঘটনাটা দেখি। হাতে সময় আছে আমাদের? অলরেডি হয়েছে। আচ্ছা, তাহলে ফার্স্ট পেপারে তো এটাই আর একটা বিষয় থাকলো কি জানো? হাইগ্রোমিটার। শেষ করে দেবো, এক ধরবো না। সেকেন্ড পেপার অত টেনশন নাই তো তোমাদের, শেষ করে দিলাম, যাও দিয়ে সৃজনশীলে চলে যাবো, বুঝলে? যে যন্ত্রের সাহায্যে অত সুখী মানুষ আমি মনে করছ? সাহায্যে বাইরে আপেক্ষিক আর্দ্রতা, অত সুখী মানুষ হলে তো পড়াতামই। যন্ত্রের সাহায্যে বাইরে আপেক্ষিক আর্দ্রতা নির্ণয়, এই জন্য তো দেই না, সময় পাই না। যা পড়াচ্ছি এলা দিই তো, তোরা নাম্বার নিয়ে পারবেন না। কে বলিছে তোমাকে? আসোই না ঠিক মতো। তাকে ফিজিক্স মিস করলে হবে না। সবচেয়ে হাস্যকর কথা এটা তোমার মুখে, এই কথাটাই সবচেয়ে হাস্যকর মনে হয়। যে যন্ত্রের সাহায্যে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করা হয় তাকে হাইগ্রোমিটার বলে। হাইড্রোমিটার জানাবে বলে না, হাইড্রোমিটার দ্বারা কিন্তু অন্য কিছু বোঝায়। গ্রো আর ড্রো দিলে কিন্তু একদম আকাশ পাতাল তফাৎ হয়ে যাবে। হাইড্রোমিটার দিয়ে এক করা হয়, যে পানির এক বের করা হয়, কোথাও ময়েশ্চারাইজারের পরিমাণটা বের করা হয়। যে কোন একটা পানির মাটির মধ্যে পানির পরিমাণ কত আছে, এটা হাইড্রোমিটার। এটা হাইড্রো না, হাইগ্রোমিটার।
এই দেখো, এই যেটা কথা লিখে দিলাম, মিঠাই কথা লিখে দিলাম একটা এমনিতেই, ভালো লাগলো তাই। এই যন্ত্রের সাহায্যে আসলে শিশিরাঙ্ক নির্ণয় করা হয়। আজগুবি আমরা লিখে দিয়েছি, আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করা হয়। বুঝলে তো, বইতে এরকম করে কখন ভুলভাল লিখে দেয়। খারাপ করে কখন বললাম আমি? তুমি শোনো নি ব্যাপারটা, শোনো। আসল উদ্দেশ্য বায়ুর আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করা, আসল উদ্দেশ্য এটা। তো আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করতে গেলে আমাকে জানতে হয় কি, শিশিরাঙ্ক। আর এর মান বের করতে গেলে উপরে কি লিখতেছি আমরা? শিশিরাঙ্কের চাপ লিখতেছি না আমরা? শিশিরাঙ্কের তাপমাত্রার চাপ না কত সেটা লিখতেছি। তো আসলে আমরা হাইগ্রোমিটার এই যন্ত্রের সাহায্যে শিশিরাঙ্ক নির্ণয় করি আমরা, বুঝলে? শিশিরাঙ্ক নির্ণয় করে সেই শিশিরাঙ্কের তাপমাত্রা দিয়ে আর্দ্রতা নির্ণয় করি। আসলে কিন্তু আপেক্ষিক আর্দ্রতা বের হয় না, কিন্তু হাইগ্রোমিটার দিয়ে বের হয় শিশিরাঙ্ক বের হয়। কিন্তু শিশিরাঙ্ক বের করা আমাদের উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো আপেক্ষিক আর্দ্রতা বের করা। এটা লিখে দিলাম। দেখো, শেষ রে, আজকে একদিনেই অধ্যায় শেষ হয়ে গেল। তুমি লেখবে সব নয়? ওকে, হাইগ্রোমিটার বানায় এত সহজ, বুঝলে? বাইরে আজকে তোমরা বানা পারবে, দাও। সময় বের করে দাও, কখন করাবো? তুমি কও কখন করাবো, আমার কোনো সময় নাই সারাদিনে। নাও, এই অপোজিট দিনের আমি রুটিন বলি। আজকে তুমি চাচ্ছ পরের দিন পড়াবো তোমাকে, তাই নাকি? আচ্ছা, সবাইকে পড়াবো মনে করো। অপোজিট দিনে কখন পড়াবো তুমি আমার সময়টা একটু বের করে দিও। সকালবেলা থেকে শুরু করে মনে করো যে 8টা পর্যন্ত পড়াই, 8টা পর্যন্ত পড়াই, বুঝলে? দুঃখ নয়, রুটিন করছে 8টা পর্যন্ত পড়ে, 8টা পর্যন্ত পরে বাড়িতে যাই। বাড়িতে যাই 8টা থেকে 1 ঘন্টার মধ্যে 1 ঘন্টা সময় পাই আমি একটু ভাত খাওয়া দাওয়া করা, একটু রেডি হয়ে আসে। এখান থেকে প্রাইভেট শুরু হয় 9:30 থেকে, 9:30 থেকে 12টার সময় প্রাইভেট শেষ, বুঝলে? এই বলো সময় বের করে দাও। 12টার সময় শেষ, 2টা থেকে আবার শুরু প্রাইভেট, ফার্স্ট ইয়ার এগুলা। 12টা থেকে দেখো না কেন। গোসল করবো কোন দিন? আমি একদিন গোসল করার টাইম পাই না, একদিন করে। তোমার পড়ালাম না, গোসল করবো কখন? দেখি তো কি রুটিন করে দিল, রাতের গোসলের রুটিন। শোনো, 2টা থার্মোমিটার নেওয়া হয়। একটাকে বলা হয় শুষ্ক বাল্ব থার্মোমিটার। শুষ্ক বাল্ব থার্মোমিটার। বাল্ব কোনটাকে বলে জানো? এই যে নিচে থাকে না, যেখানে পারদ থাকে, বুঝলে? পারদের একটা টুকলি থাকে, ওই টুকলিটাই হলো বাল্ব। ওটা হলো শুষ্ক। শুষ্ক মানে কি? শুষ্ক মানে কি? শুকনা, ওখানে কোনো পানি নাই। আরেকটা থার্মোমিটার নেওয়া হয়, 2টা থার্মোমিটার। তোমার বাড়ির যদি থাকে, বুঝলে, বানানো যায়। এটা কিন্তু পারদ থাকে রে। না, কি করলাম আর? এর মধ্যে পানি আছে, বুঝলে? H2O। পানি থেকে তেনা পেঁচা হয়, বুঝলে? তেনা নিয়ে যায়, এরকম করে সুন্দর করে তেনা পেঁচা হয়।
তেনা তেনা কাপড়। হুম, এবং এর নিচে আছে হলো এটা কি পানি আছে। হুম, এটার তাপমাত্রা হলো θ1। এটা 2। এই এই জিনিসটা মনে করো এখন আমি ঘরের মধ্যে থুলাম, এখানে রাখলাম। হুম, θ1 এই যে শুষ্ক বাল্ব, আর এটাকে বলা হয় সিক্ত বাল্ব। অশ্রুসিক্ত নয়নে বলি না আমরা, চোখের মধ্যে যখন জল চলে আসে কি বলি আমরা? অশ্রুসিক্ত। সিক্ত বাল্ব। সিক্ত বাল্ব থার্মোমিটার। এটা শুষ্ক, এর মধ্যে কোনো তেনা পেশা নাই। আর এটা হলো সিক্ত। শুষ্ক মানে হলো শুকনা, আর সিক্ত মানে হলো ভেজা। এখন এই ভেজা কেমন করে হলো? অত পানি ডুবা হয়নি, তেনা পেশা হলো। তেনা পেছলে তেনা কি করবে? পানি টেনে নিবে, বুঝলে? এই তোমরা এক দেখিস এই যে বাতি জ্বালায় না, বাতি জ্বালায় ওই যে আগেকার দিনে তেল দিয়ে, কেরোসিনের তেল দিয়ে, কি বলে ওটাকে? হ্যারিকেন। বা আর এই হ্যারিকেন ছাড়া এমনি যেটা হয় সেটা লম্পো নাকি ল্যাম্প, লম্পো কয়। হ্যাঁ, এমনি যেটা ওর দেখো। এই শোলটা দেখিস? শোলটা আছে না, শোলটা যেটা থাকে না, শোলটা তেল টেনে নিয়ে আসে না ওটা। হ্যাঁ, ওটা বাতি নাও। আরে আমার গ্রাম তো এখন লম্পো কয়। হ্যাঁ, তো ওখানে তেলের মধ্যে ডুবায়, শোলটাটা তেলের মধ্যে থাকে না, টানি নেয় না। তেল কি ওই যে পাইপ দিয়ে কি মোটর দিয়ে কি দেয় সেটার উপরে? তেল এমনিতে শোলটাটা কি করে? টানে নেয়। তাহলে এটা কি করবে? টানে নিবে। পানি দেখো টানে নিবে, কিন্তু পানি টানে নেওয়ার পর ওর মধ্যে এই থার্মোমিটারে ওই নিচেটা বাল্ব যেটা আছে না, ওর মধ্যে কি আছে জানো? পারদ আছে ওখানে, নাকি? পারদ কিন্তু তাপ শুষে নেয়, খুব তাপ কিন্তু শুষে নেয়, পরিবেশ থেকে তাপ শুষে নেবে। কিন্তু শুষে নিয়ে সেই তাপ আবার কে নিবে জানো? ওই কাপড়ের মধ্যে থাকা যে পানিটা আসছে না, ওই পানি আবার ওই তাপটা নিবে, নিয়ে ওই তাপ নিয়ে ওই পানিটা কি হবে? জলীয় বাষ্প হয়ে উড়ে যাবে, চলে যাবে। বুঝতে পারলে? ওকে। আর এই কিন্তু ঘর থেকে, ঘরের মধ্যে ঘর থেকে ডাইরেক্টলি তাপ কিন্তু এই নিবে। বুঝতে পারলে? ডাইরেক্ট তাপ নিবে। এখন তোমরাই বলো তো, এর তাপমাত্রা T1 বড় না T2 বড় হবে? কার তাপমাত্রা বড় হবে বলো? কোন থার্মোমিটার তাপমাত্রা বেশি দেখাবে? এই কোন জ্বালার মধ্যে পড়লাম রে, ওখানে একদিকে তোমার ভাত খাওয়ার রুচি নষ্ট হবে রে। θ1 বড় হবে, বোঝাই যাচ্ছে, কারণ এখানে হলো ওই তাপ, পুরা তাপটা পারদ সে গ্রহণ করতে পারছে না। পারদের কাছ থেকে তাপ কে নিচ্ছে? ওই যে কাপড়ের মধ্যে যে পানিটা আছে না, ওই পানিটা কিন্তু ওই পারদের কাছ থেকে তাপ গ্রহণ করতেছে। বলো এই জায়গাটা বেশি ঠান্ডা দেখাবে না? এটা কমন সেন্সের ব্যাপার। এটা পানি আছে, আর এটা পানি নাই। পানি যেখানে আছে ওখানে পরিবেশটা ঠান্ডা হবে না একটু? সহজ হিসাব। তুই ওটার অ্যান্সার দিতে এত কেন দেখা তারা উত্তর? তোমার কথা শুনি না। তোমরা কষ্ট পাইছো নাকি? খুবই কষ্ট হচ্ছে। ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও, হবে? মন থেকে ক্ষমা করে দিও। কষ্ট পাইছে, আর রাখা কষ্ট পাইছে, সেই কষ্ট হয়েছে। এবার দেখো, এদিকে দেখো। তাহলে শিশিরাঙ্কের তাপমাত্রা হলো ধরে নিলাম আমরা থিটা, নাকি? সূত্রটা ঠিক লিখলাম না কি লিখলাম রে? ব্রিটিশ আমলে পড়েছিলাম, করা কিছু আসে না। কি ভাই দেখালে নাকি ভাই? দেখি সাবজেক্টটা। θ2 - θ1 হয় নাকি? কে বড়? θ1 বড় না সবসময়? θ1 মাইনাস হবে সবসময়। হয় এই যে রাবেয়া দিয়েছে θ1 মাইনাস g ইন্টু θ1 মাইনাস θ2। θ1 সবচেয়ে বড় তো, θ1ই সবসময় আগে হবে, ওটা থেকে মাইনাস দেবে বাকিগুলো। বোঝা যাচ্ছে? ওকে। তাহলে এদের পরিচয়গুলো, থিটার পরিচয় জানি আমরা, শিশিরাঙ্ক নাকি? এই ঘরে শিশিরাঙ্ক কত হবে?
তুমি এক্ষুনি বের করতে পারবে, এক্ষুনি। দুটো থার্মোমিটার নিয়ে আসো, একটার মধ্যে তেনা পেঁচে দাও আর একটার মধ্যে দিও না। তাপ কে কত দেখায় অবশ্যই এটার তুলনায় এটা একটু কম দেখাবে। তাপমাত্রাটা বসে দাও, কাজ শেষ। জিটা কি জানো? জি এর পরিচয়টা একটু জানা লাগে। বাহ, তোমরা তো সেই লেভেলে দে। গ্লেসিয়ার না গ্লেসিয়ার রে? গ্লেসিয়ারের ধ্রুবক, গ্লেসিয়ারের ধ্রুবক। সামনের দিন থেকে শুধু প্র্যাকটিস আর প্র্যাকটিস হবে। সবাইকে বলে দেন হচ্ছে যে সৃজনশীল একদিন আর এমসিকিউ একদিন, দুদিনে শেষ হবে না? না করলে আমাদের তো হবেই না। হবে না কেন, কি হচ্ছে তোমাদের? তো এদিকে তো কমপ্লিট, 3টা অধ্যায় তো কমপ্লিট হয়ে গেল অলরেডি। আরেকটা কমপ্লিট করতে হবে। ওদের গাঁথনি বই জানি আছে না, ওটা নতুন নতুন টপিকে যায় না, নতুন টপিকে গেলে ধরা খাই যাবে। তোমরা কি কি কমপ্লিট করবে শোনো? তোমরা কমপ্লিট করবে হলো এই 3টা তো হলো এদিকে না, আর বাকি কমপ্লিট করবে ভেক্টরটা আর একটু হালকা পাতলা 2-1 দিন করবে। কার কি সমস্যা আছে ভেক্টর দেখবো আমি। ভেক্টর কার কার সমস্যা আছে এখানে? ভেক্টর